রাজীব বিশ্বাস রাজু সালাম দিয়েছেন। কামরুন নাহার হেরা, লিটন গ্রুপ লিখেছেন যে নোটিশ আসার সম্ভাবনা আছে কি? নোটিশ আসার সম্ভাবনা এখন আমরা আজকে দেখতে পেলাম যে আমাদের বার কাউন্সিলের যে সভাপতি অর্থাৎ পদাধিকার বলে যিনি সভাপতি হন তিনি হচ্ছেন মাননীয় অ্যাটর্নি জেনারেল। আজকে অ্যাডভোকেট আসাদুজ্জামান তিনি নিযুক্ত হয়েছেন। এখন নতুন রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র যাই বলি, অনেক রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীন দেশ। এখন বার কাউন্সিল হচ্ছে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো এই বার কাউন্সিল তারা তাদের নিজেদের মতো করে তারা কি করবে যে আইন প্রণয়ন করে, নোটিশ প্রদান করে। এখন ইতিপূর্বে লক্ষ্য করবেন আমরা দেখতে পেয়েছি যে অনেক কঠিন পরিস্থিতিতেও কিন্তু বার কাউন্সিল তাদের কার্যক্রম বিরত রাখেনি। করোনা মহামারী যদি আমরা লক্ষ্য করি, তারপরে আরও যতগুলো আমরা বাংলাদেশের যে সমস্যাগুলো দেখেছিলাম, প্রত্যেকটি সমস্যার ভিতরেও কিন্তু বার কাউন্সিল তাদের সিদ্ধান্তে অটল থেকেছে। অর্থাৎ বার কাউন্সিল নোটিশ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এটা আর পিছানোর সম্ভব নাই। অর্থাৎ বার কাউন্সিল হচ্ছে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সো এই স্বায়ত্তশাসিত একটা প্রতিষ্ঠান যে কোনো মুহূর্তে তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে। তো আমি যে কথাটা বলবো, আপনারা বার কাউন্সিলের নোটিশ কখন দিবে, এই বছর পরীক্ষা হবে কিনা, এই যে একটা ধূম্রজাল আপনার টেনশন, আমি মনে করি যে আপনারা এই বিষয়টা মাথা থেকে একদম দূরে ঠেলে দেন। আপনার সামনে টার্গেট হচ্ছে আপনি একজন আইনজীবী হবেন, লয়ার হবেন। সো আপনার টার্গেট হচ্ছে আপনি প্রিপারেশনটা ঠিকমতো নিতে থাকুন। আপনি আপনার প্রিপারেশন যেটাকে বলে যুদ্ধের প্রস্তুতি, আপনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখেন। যখনই পরীক্ষা হবে, যখনই যুদ্ধ শুরু হবে, তখন আপনি আপনার সেই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, সাউন্ড একটু বাড়বে। আচ্ছা, সাউন্ড একটু বাড়বে। হ্যাঁ, আচ্ছা, সাউন্ড কি সমস্যা? আপনার টার্গেট হচ্ছে আপনি না, সাউন্ড তো ক্লিয়ার আছে। আপনি মনে হয় আপনার ভলিউমটা মোবাইলের একটু বাড়িয়ে নিলেই হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে বার কাউন্সিল যখনই নোটিশ দেখ, আপনি যেন পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম ধাপেই আপনি কৃতকার্য হতে পারেন। তো আমার যে বিষয়টা হচ্ছে যে আপনি আপনার মতো করে প্রিপারেশনটা নিতে থাকুন। কখন পরীক্ষার নোটিশ দিবে, কখন পরীক্ষা হবে, এইগুলো নিয়ে টেনশন বৃথা করবেন না। তো আরেকটা বিষয় প্রথমেই বলে নিচ্ছি, যে বিষয়টা যে সদ্য যারা এলএলবি পাস করেছেন এবং যারা ইন্টিমেশন জমা দিয়েছেন সদ্য, তাদের উদ্দেশ্য বলবো, আমার মনে হয় কেন জানি এই সদ্য যারা ইন্টিমেশন জমা দিলেন তাদের এবং বিগত বছরে যারা ইন্টিমেশন জমা দিয়েছিলেন তাদের পরীক্ষা কেন জানি মনে হয় একসাথে হবে। তো যারা ধীর গতিতে পড়াটা চালিয়ে যাচ্ছেন, হ্যাঁ, অনেকেই হয়তোবা অনেকের মনে হয়তোবা একটা আছে, ধারণা আছে যে আগে যারা ইন্টিমেশন জমা দিয়েছিল যাদের, তারা মনে হয় আগে পরীক্ষা দিবে, আমরা মনে হয় পরে পরীক্ষা দিব। এইবার যারা সদ্য এলএলবি পাস করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, ইন্টিমেশন জমা দেওয়ার 6 মাসের মধ্যে, অর্থাৎ ইন্টিমেশনের মেয়াদ যদি আপনার জমা দেওয়ার 6 মাস অতিক্রান্ত হয়, তারপরে ফর্ম ফিল আপের নোটিশ আসে, যে কোনো শিক্ষার্থী বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সো যারা ইন্টিমেশন জমা দিয়ে ফেলেছেন, আমার মনে হয় অনেকেই ইন্টিমেশন জমা দিয়েছেন, যারা সদ্য পাস করেছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেকেই জমা দিয়েছেন। এখনও যারা জমা দেননি তারা অতি শীঘ্রই ইন্টিমেশন জমা দিয়ে ফেলেন। আমার মনে হয়
যারা সদ্য এলএলবি পাশ করার পর ইন্টিমেশন জমা দিয়েছেন তাদের সাথেই আমার মনে হয় একসাথে পরীক্ষাটা হওয়ার সম্ভাবনাই আমার মনে হয় কেন জানি বেশি। কারণ হচ্ছে দেশের যে অবস্থা, আমরা দেখলাম যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ পাঠ হলো, আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম। সো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, এখন দেশের পরিস্থিতি কোন পর্যায়ে যায় এটা আসলেও ভাবাটা মুশকিল। তো আমরা সবাই দোয়া করব আমাদের দেশটা যেন শান্তি হয়, দেশের অবস্থা যেন স্বাভাবিক হয়ে পড়ে, এটা আমরা সবাই ইনশাআল্লাহ আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করি। এখন মূল বিষয়টা হচ্ছে যে আপনারা যারা পিছিয়ে আছেন বা যারা এখনও পড়ালেখাটা শুরু করেননি, সিরিয়াসভাবে তারা পড়াশোনাটা শুরু করুন। কেননা নোটিশ দেওয়ার পরে যদি আপনি পড়ার টেবিলে বসেন, ওই যে 2 মাস 1.5 মাস এই পরে আপনি বার কাউন্সিল পরীক্ষায় এখন পাশ করতে পারবেন না। কারণ বার কাউন্সিল চাচ্ছে যারা আইন পড়ে, আইন জানে, যারা মূলত প্র্যাকটিস করবে তাদেরকেই আইনজীবী বানাতে। তাই আমি বলবো যে আপনারা কি করবেন, এখন থেকেই আপনার প্রিপারেশনটা শুরু করুন, সিরিয়াসভাবে শুরু করুন। তো অনেক কথাই বললাম, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন। সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই যারা লাইভে যুক্ত আছেন দেখতে পাচ্ছি 19 জন। আমি আশা করব আপনারা যদি ভিডিওটা শেয়ার করেন, আমার মনে হয় এই 19 জন থেকে অনেক সংখ্যা বৃদ্ধি পাবে। আইনের শিক্ষার্থী যারা আছে তারা সবাই উপকৃত হবে। কারণ আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই বিষয়গুলো কি? বিষয়গুলো হচ্ছে ফৌজদারি আদালত কি, ফৌজদারি আদালত কত প্রকার, কি এবং আলোচনা করা হবে কোন ফৌজদারি আদালত কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারে। তো আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে এবং আগামীকাল শুক্রবার 2টা ফ্রি লাইভ ক্লাস করব। তোর মধ্যে আজকে একটা চলমান এবং আগামীকাল রাত 10টায়ও কিন্তু একটা ফ্রি ক্লাস হবে। তো যারা এই 2টা ফ্রি ক্লাস দেখবেন, আমার মনে হয় ফৌজদারি কার্যবিধির অর্ধেক, আমি আবার বলি, ফৌজদারি কার্যবিধির অর্ধেক আপনি আত্মস্থ করে ফেলতে পারবেন। আজকে আলোচনা করা হবে ফৌজদারি আদালত কি, ফৌজদারি আদালত কত প্রকার, কি ফৌজদারি আদালতের কোন আদালতের কতটুকু ক্ষমতা, কতটুকু প্রয়োগ করতে পারে। এবং আগামীকাল আরেকটা সেশনে আমরা আলোচনা করব যে ফৌজদারি মামলা দায়েরের পদ্ধতি, কিভাবে একটা ফৌজদারি মামলা দায়ের করা হয় এবং একটা ফৌজদারি মামলা শুরু থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত কি পদ্ধতির মধ্য দিয়ে চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়। আমি মনে করি আজকের এবং আগামীকাল 2টা লাইভ ক্লাস যদি আপনারা দেখেন বা মনোযোগ সহকারে উপভোগ করেন, আমি মনে করি যে ইনশাল্লাহ ফৌজদারি কার্যবিধির অর্ধেক আপনি আত্মস্থ করে ফেলতে পারবেন। সো আর দেরি করব না, আজকে চলে যাব আমাদের মূল আলোচনাতে। তার পূর্বে আবারও আপনাদের নিকট রিকোয়েস্ট থাকবে, একটু প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যেন অন্য আইনের শিক্ষার্থী যারা আছে তারা সবাই দেখে উপকৃত হতে পারে। কামরুন নাহার হীরা, সাউন্ড ক্লিয়ার আছে, অসংখ্য ধন্যবাদ। সাংবাদিক মোহাম্মদ ইদ্রিস আলম, অনেক ভালো মনের মানুষ, সালাম দিয়েছেন, যশোর থেকে তিনি যুক্ত হয়েছেন। আয়ুব আলী ইন্টিমেশন জমা দিয়েছেন আপনি, অসংখ্য ধন্যবাদ, শেয়ার ডান। আপনারা যারাই যুক্ত আছেন আমি আশা করব সবাই একটু ভিডিওটি শেয়ার করবেন। আমরা এখন শুরু করব আমাদের মূল আলোচনা। থেকে তিনি যুক্ত হয়েছেন। সাউন্ড ক্লিয়ার আছে, আমি আরেকটু ট্রাই করে নিলাম, একটু দেখে নিলাম যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আজকের আলোচনা। আবারও আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটু ভিডিওটি শেয়ার করবেন। আমরা আরেকটু চেক করে নিচ্ছি।
যে সব ঠিকঠাক আছে কি না। হ্যাঁ, একটু ওয়েট করবেন, একটু ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। হ্যাঁ, ভিডিওটি প্লিজ শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আচ্ছা, প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ অনেকেই মাহমুদুল হাসান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল আলোচনা শুরু করব। আপনারা লক্ষ্য করবেন যে আমরা বোর্ডে প্রথমেই লিখে রেখেছি যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে যে ফৌজদারি কার্যবিধি 1898। আমরা এই ফৌজদারি কার্যবিধি শুরু করার পূর্বে আমরা এই ফৌজদারি কার্যবিধি থেকে প্রাসঙ্গিক কিছু বিষয় আমরা দেখে নেব। এই প্রাসঙ্গিক বিষয়টা কি, সব আইনের জন্যই জানা উচিত। যে কোনো আইন পড়ার পূর্বে আপনি এই প্রাসঙ্গিক বিষয়গুলো জেনে নেবেন। দেখুন, ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম যদি বিধিবদ্ধ হয়, যারা এমসিকিউ দিবেন, এমসিকিউ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, 1861 সালে কিন্তু সর্বপ্রথম কি হয়, ব্রিটিশ পার্লামেন্টে এই ফৌজদারি কার্যবিধিটি বিধিবদ্ধ হয় বা প্রণীত হয় 1861 সালে। এখন দেখুন, বর্তমান যে ফৌজদারি কার্যবিধি, এই বর্তমান ফৌজদারি কার্যবিধি হচ্ছে 1898 সালের কয় নং আইন? 5 নং আইন। এই ফৌজদারি কার্যবিধি হচ্ছে বর্তমান ফৌজদারি কার্যবিধি, যেটা আমরা কোড অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার নামে জানি। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার, দ্য ফৌজদারি কার্যবিধি, এটি হচ্ছে 5 নং আইন। এই ফৌজদারি কার্যবিধিতে একটি প্রস্তাবনা আছে। কয়টি প্রস্তাবনা আছে? একটি প্রস্তাবনা আছে। এখানে এই আইনটিতে আপনারা যেহেতু অনেক বড় আইন, এই আইনটিতে ধারা 565টি ধারা আমরা দেখতে পাবো। একটা বৃহৎ আইন। এখানে অধ্যায় হচ্ছে 46টি অধ্যায়, এবং এই ফৌজদারি কার্যবিধি 9টি খণ্ডে বিভক্ত। তাহলে এই বিষয়গুলো জানা খুবই জরুরি। ফৌজদারি কার্যবিধিতে 565টি ধারা, 46টি অধ্যায়, যা 9টি খণ্ডে বিভক্ত করা হয়েছে। যারা এমসিকিউ পরীক্ষা দিবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে ফৌজদারি কার্যবিধির অধ্যায় কয়টি? 46টি। যদি প্রশ্ন হয় কয়টি খণ্ডে বিভক্ত? 9টি খণ্ডে এই ফৌজদারি কার্যবিধি বিভক্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে তফসিল আছে 5টি। এই ফৌজদারি কার্যবিধিতে তফসিল আছে 5টি। আমরা যদি একটু টেকনিকের মাধ্যমেও মনে রাখি, ফৌজদারি কার্যবিধি 5 নং আইন, এটি তফসিল আছে 5টি। 5 নং আইন, 5টি তফসিল। আরেকটা বিষয় মনে রাখবেন, এই 5টি তফসিলের মধ্যে প্রথম তফসিলটি বাতিল। প্রথম তফসিল বাতিল, এবং বর্তমানে 4টি তফসিল বলবৎ আছে। তাহলে এখানে আমরা কি জানলাম? তফসিল আছে 5টি, তোর মধ্যে প্রথম তফসিলটি বাতিল করা হয়েছে। 4টি তফসিল বর্তমানে বলবৎ আছে। বুট ক্লিয়ার দেখা যাচ্ছে না? বুট ক্লিয়ার দেখা যাচ্ছে না? আচ্ছা, আপনারা একটু কমেন্ট করবেন যে বুট আসলেও কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমার তো মনে হয় ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনাদের কমেন্ট আশা করছি। বর্তমান যে ফৌজদারি কার্যবিধি, এই ফৌজদারি কার্যবিধি 22 মার্চ 1898 সালে প্রণয়ন করা হয়। এই বর্তমান ফৌজদারি কার্যবিধিটি 22 মার্চ 1898 সালে প্রণীত হয়, এবং এই আইনটি কার্যকর হয় 1 জুলাই 1898 সালে। কার্যকর হয় কত সালে? দেখুন, প্রণয়ন কার্যকর দুইটা কিন্তু দুই জিনিস। প্রণয়ন হয় 22 মার্চ, কার্যকর হয় 1 জুলাই। এবং আইনের ধরনটা কি? এই আইনের ধরনটা হচ্ছে, এটা একটা প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। আমরা সবাই জানি ফৌজদারি কার্যবিধি একটা পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। তাহলে দেখুন যে ফৌজদারি কার্যবিধি হচ্ছে 1898 সালের 5 নং আইন
এই আইনটি প্রণয়ন হয় 22শে মার্চ 1898 সালে, কার্যকর হয় 1 জুলাই 1898 সালে। নেট খুব প্রবলেম, হ্যাঁ নেট খুব প্রবলেম। হ্যাঁ, আশা করি নেট প্রবলেম এখন সমস্যাটা দূর হয়েছে। আপনারা একটু দেখবেন যে এখন নেটের প্রবলেম আছে কিনা। হ্যাঁ, একটু প্লিজ দেখবেন যে এখন নেটের প্রবলেম আছে কি না। আশা করি নেট প্রবলেমটা এখন সমাধান হয়েছে। তো প্রিয় আইনের শিক্ষার্থী, আপনারা লক্ষ্য করুন যে আমরা যেহেতু ফৌজদারি কার্যবিধি আয়ত্তে নেব। নেটওয়ার্ক ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। এখন মনে হয় নেটওয়ার্ক ঠিক আছে। আর যাদের নেটওয়ার্ক একটু প্রবলেম, একটু আপনার কি করবেন যে আপনারা লাইভ থেকে একটু বের হন। হ্যাঁ, বের হয়ে একটু রিফ্রেশ দিয়ে আবার একটু লাইভে ঢুকুন। আমি মনে করি আপনার সমস্যাটা দূর হয়ে যাবে। যাই হোক, লাইভে ইদানিং খুবই প্রবলেম। ডাউনলোড ম্যাপ দেন, তাহলে দেখা যাবে কত MBPS দেয়। আচ্ছা, যাই হোক, আমরা যে পর্যন্ত আলোচনা করছিলাম, ফৌজদারি কার্যবিধি হচ্ছে 22শে মার্চ 1898 সালে প্রণয়ন হয়, কার্যকর হয় 1 জুলাই 1898 সালে। আইনের ধরনটা হচ্ছে এটি একটা প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। এখন আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে পদ্ধতিগত আইনটা কি। পদ্ধতিগত আইনটা হচ্ছে যে আইনে আপনার একটা বিচার প্রক্রিয়া বা ওই আইনটা দেখা যাচ্ছে। এই ফৌজদারি কার্যবিধিটা কিন্তু দণ্ডবিধির, এই যে দণ্ডবিধি আমরা জানি, এই দণ্ডবিধিতে কি কি শাস্তি আছে। হ্যাঁ, দণ্ডবিধি 1860-এর যে শাস্তিগুলো, সেই শাস্তিগুলোর মোকদ্দমা কিভাবে শুরু হবে, একটা মোকদ্দমা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি পদ্ধতি আছে, একটা মোকদ্দমা কিভাবে আপনার শাস্তি কার্যকর করবে ইত্যাদি বিষয়, একটা মামলা কিভাবে দায়ের করা হবে, একটা মামলা কিভাবে ম্যাজিস্ট্রেট বিচার প্রক্রিয়া করবেন ইত্যাদি বিষয় পদ্ধতি কিন্তু এই ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত আছে। সেহেতু এটা হচ্ছে একটা পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। তাহলে দেখুন যে আমরা যদি ধরি যে দণ্ডবিধির যে 302 ধারার মামলা, আমরা জানি মার্ডার বা হত্যা, এই হত্যা মামলার বিচার কিভাবে হবে, কোন ওয়েতে হবে ইত্যাদি বিষয় কিন্তু আমরা এই ফৌজদারি কার্যবিধিতে দেখতে পাবো। তো প্রিয় আইনের শিক্ষার্থী, আমরা এখান থেকে যদি একটু সামারি করে ফেলি যে এই ফৌজদারি কার্যবিধির প্রাসঙ্গিক বিষয়টা কি। ফৌজদারি কার্যবিধি এখান থেকে মনে রাখবেন 5 নং আইন প্রস্তাবনা আছে একটি, 565টি ধারা, 46টি অধ্যায়, 9টি খণ্ড, 5টি তফসিলে, এখানে 5টি তফসিল আছে। এই আইনটি প্রণয়ন করা হয় 22শে মার্চ 1898 সালে, কার্যকর হয় 1 জুলাই 1898 সালে। আইনের ধরন হচ্ছে এটা পদ্ধতিগত আইন এবং এই আইনটি সর্বশেষ সংশোধন হয় 2012 সালে। তো আমরা আইনের যে প্রাসঙ্গিক বিষয় আমরা জেনে ফেললাম। তো প্রিয় আইনের শিক্ষার্থী, আমরা এখন দেখব এই যে আইনের যে 5টি তফসিল, একটু চট করে আমরা দেখে নেই যে এই 5টি তফসিলে কোন তফসিলে কি বর্ণিত আছে।